আসসালামু আলাইকুম, আমি স্যার বাংলা মেডিকেল কলেজের আব্দুল্লাহ কাফি বলছি। আজকে আমাদের পড়ানোর টপিকস হচ্ছে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। ওরালি ইউজ করা হয় এরকম অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ সাধারণত প্ল্যান্ট থেকে বা উদ্ভিদ থেকে পাওয়া যায়। উদ্ভিদে একটা কেমিক্যাল থাকে, সেটার নাম হচ্ছে কিউমেরিন। এই কিউমেরিনকে পরবর্তীতে মডিফিকেশন করে ওয়ারফারিন নামক একটা অ্যাভেলেবল ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ প্রিপেয়ার করা হয়। কীভাবে কাজ করে ওয়ারফারিন, তার আগে আমরা একটা নর্মাল মেকানিজম দেখব। আমাদের লিভার থেকে যেগুলা কোয়াগুলেশন ফ্যাক্টর রিলিজ হয়, মেনলি 2, 7, 9, 10, লিভার থেকে যেগুলো রিলিজ হয় সেগুলো থাকে ইনঅ্যাক্টিভ। তো এগুলোকে তো অ্যাক্টিভে কনভার্ট হতে হবে। কেন অ্যাক্টিভে কনভার্ট হতে হবে? এগুলোকে অ্যাক্টিভে যখন কনভার্ট হবে, আমরা জানি কোয়াগুলেশন ফ্যাক্টর কোথায় কাজে লাগে, ব্লাড ক্লট হতে সাহায্য লাগে। সেই ক্ষেত্রে ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভ হওয়া লাগবে। এখন এই ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভ হওয়ার জন্য কে কাজ করে? ভিটামিন কে। আমরা যে ভিটামিনটা খাই সেই ভিটামিনটা থাকে হচ্ছে রিডিউসড ভিটামিন কে। তো এটাকে ইনঅ্যাক্টিভ ফর্মটাকে অ্যাক্টিভ করার সময় রিডিউসড ভিটামিন কে এটা অক্সিডাইজড হয়ে যায়। তাহলে আবার নেক্সট টাইম ইনঅ্যাক্টিভকে অ্যাক্টিভেট করার জন্য কি করা লাগবে? অক্সিডাইজড ভিটামিন কে রিডিউসডে ফর্ম হওয়া লাগবে। তারপর তখন রিডিউসড থেকে যখন অক্সিডাইজড হবে তখন আবার ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হবে এটা। তো এই যে অক্সিডাইজড ভিটামিন কে রিডিউসড ভিটামিন কে কনভার্ট করার জন্য একটা এনজাইম লাগে। সেই এনজাইমটার নাম কি? ভিটামিন কে ইপক্সাইড রিডাকটেজ এনজাইম। ইপক্সাইড নাম মনে রাখলে হবে, বিশেষ করে রিডাকটেজ এনজাইম, যেহেতু রিডিউস তৈরি করতেছে এই জন্য রিডাকটেজ এনজাইম। তো এই ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ হচ্ছে ওয়ারফারিন, এই এনজাইমটাকে ইনহিবিট করে। এই এনজাইমকে ইনহিবিট করলে এনজাইম কাজ করতে পারবে না, অক্সিডাইজ ভিটামিন কে আর রিডিউসড ফর্মে আসতে পারবে না। তার মানে যে ভিটামিনগুলো আমরা ওরালি খেয়েছিলাম ভিটামিন কে, সেগুলো রিডিউসড ফর্ম একসময় আর ব্লাডে থাকবে না। রিডিউসড ফর্ম না থাকলে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভে ফ্যাক্টরগুলো অ্যাক্টিভ হতে পারবে না। এবার দেখেন তাহলে এটা কি করে? রিডাকশন অফ দ্য ভিটামিন কে রিডাকটেজ এনজাইম, ব্লাডে ভিটামিন কে রিডাকটেজ এনজাইমের পরিমাণ কমাই দেয়, এটাকে ইনঅ্যাক্টিভ করে। এবার আমরা দেখবো এখানে করে একটা কথা লিখা আছে, হ্যাজ নো ইফেক্ট অন প্রিভিয়াসলি ফর্ম থ্রম্বোসিস। থ্রম্বাস ফর্মেশন, থ্রম্বাস কারে বলবো? থ্রম্বাসকে বলবো একটা ব্লাড ক্লট বা ক্লটেড ব্লাডকে, ক্লটেড ব্লাড। তারপরে একটা ব্লাড ক্লটকে আমরা বলবো থ্রম্বাস। তাহলে এই থ্রম্বাসটা ফর্মেশন কিভাবে হয়েছে? কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো পরস্পর ক্যাসকেডিং রিয়াকশনের মাধ্যমে একটাকে অ্যাক্টিভ করেছে, এক সময় ফাইব্রিন ডিপোজিশন হয়ে এই ব্লাড ক্লট তৈরি করেছে। তাহলে যেগুলো ব্লাডে একবার অ্যাক্টিভ হয়ে গেছে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো, সেগুলো অলরেডি থ্রম্বাস ফর্মেশন করে ফেলেছে। যেহেতু এগুলো করে ফেলেছে, আর আমাদের এই ওয়ারফারিনের কাজ কি? ওয়ারফারিনের কাজ হচ্ছে এই এনজাইমকে ইনহিবিট করা। আর এই ব্লাড ক্লটের সময় এই ভিটামিন কে রিডাকটেজ এনজাইমের তো কোনো কাজ নাই। ভিটামিন কে রিডাকটেজ এনজাইম শুধুমাত্র কাজে লাগে কখন? এই ইনঅ্যাক্টিভ ক্লটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভে ফর্ম করার জন্য। তো একবার যদি এটা অ্যাক্টিভ হয়ে যায়, এটা অ্যাক্টিভ হওয়ার পর যখন ব্লাড ক্লট যখন করবে, তখন এখান থেকে ক্লটেড ব্লাডের যে চেইন রিয়াকশন, এখানে করে এই এনজাইমের কোনো কাজ নাই। এই এনজাইমের কাজ না থাকলে সে কি কোনো থ্রম্বাস ফর্মেশন যেগুলো হয়ে গেছে সেগুলোকে কি কোনো ইনহিবিট করতে পারবে না। এই জন্য লেখা আছে হ্যাজ নো ইফেক্ট অন প্রিভিয়াসলি ফর্মড থ্রম্বোসিস। ফার্মাকোকাইনেটিক্স পড়ানোর কিছু নাই, রুটস অ্যান্ড ওরাল রুটে দেওয়া হয়। বায়োভ্যালিটি কি? 100%। প্লাজমা প্রোটিনের সাথেই বাইন্ড করে থাকে 90%, বাকি 10% হচ্ছে নন বাইন্ডিং হয়ে থাকে। যে 10% নন বাইন্ডিং হয়ে থাকে সেগুলো সাধারণত অ্যাক্টিভ ফর্মে থাকে, সেগুলো হচ্ছে ওই এনজাইমকে ইনহিবিট করে। প্লাজমা হাফ লাইফ লেখা আছে এত। মেটাবলিজম হয় লিভারে এনজাইম দ্বারা, তারপরে এক্সপ্রেশন হয় কিডনি দিয়ে। ডোজ সাধারণত 5 থেকে 10 মিলিগ্রাম পার ডেতে দেওয়া হয়। ড্রাগ ইন্টারাকশনটা করতে হবে। ওয়ারফারিনকে যদি কোনো এনজাইম ইনহিবিটরের সাথে যদি দেওয়া হয়, যেরকম কিটোকোনাজোল, সিপ্রোফ্লক্সাসিন, আমরা জানি এগুলা কি এনজাইম ইনহিবিটর। কীভাবে এনজাইম ইনহিবিটর সেটা বুঝবো আমরা। লিভারে আমরা জানি ম্যাক্সিমাম ড্রাগ মেটাবলাইজ হয় কোথায়? লিভারে। তো লিভারে একটা এনজাইম থাকে P450 নামক একটা এনজাইম। এই এনজাইমটা হচ্ছে সমস্ত ড্রাগগুলোকে মেটাবলাইজ করে। তো এই ড্রাগ দুইটা হচ্ছে এই এনজাইমটাকে ইনহিবিট করে। যেহেতু এই এনজাইমকে ইনহিবিট করবে, তার মানে ওয়ারফারিন সহজে মেটাবলাইজ হতে পারবে না লিভারে। তার মানে ওয়ারফারিন বেশি সময় ধরে ব্লাডে থাকবে, আর বেশি সময় ধরে ব্লাডে থাকা মানে ইনক্রিজ চান্স অফ অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট। যেহেতু ওয়ারফারিনের ইফেক্ট হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন, সেজন্য আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্টটা বেশিক্ষণ ধরে পাবো। ওয়ারফারিনকে যদি NSAIDর সাথে যদি দেওয়া হয় তাহলে কি হবে? যেরকম অ্যাসপিরিন, প্লাজমা প্রোটিন, ধরে নিই এটা অ্যালবুমিনের সাথে অ্যাসপিরিনও বাইন্ড করে, ওয়ারফারিনও বাইন্ড করে। তো
অ্যালবুমিনের সাথে বাইন্ড করার জন্য একটা সাইট থাকে, সেটাতে যদি NSAID যদি আগে থেকে যদি বাইন্ড করে ফেলে তখন আর ওয়ারফারিন বাইন্ড করতে পারে না। তাহলে ওয়ারফারিন যেহেতু বাইন্ড করতে পারে না, তার মানে ওয়ারফারিন মুক্ত অবস্থায় থাকে, প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ডিং অবস্থায় থাকে না। আর মুক্ত অবস্থায় থাকাটাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ ওয়ারফারিন। আর অ্যাক্টিভ ওয়ারফারিনের কাজ কি? অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট। তার মানে বেশি পরিমাণে অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট পাবো, ইনক্রিজ চান্স অফ অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট। এবার যদি ওয়ারফারিনকে যদি ইউজ করা হয় এনজাইম ইনডিউসার দ্বারা, যেরকম বারবিচুরেট। বারবিচুরেট কী করে? বারবিচুরেট হচ্ছে P450 এনজাইমের অ্যাক্টিভিটিকে বাড়ায় দেয়। এই জন্য আমরা যখন বারবিচুরেট যখন খাবো তখন কি হয়, যখন কোনো পেশেন্ট যখন বারবিচুরেট যখন নেয়, কিসের কারণে অ্যাডিকশন আসে, বারবিচুরেট প্রথমবার নিল, সে এই এনজাইমটাকে ইনডিউস করলো, এই এনজাইম তখন তার কাজটাকে বাড়াই দিল, কাজ বাড়াই দিলে সহজে বারবিচুরেট কী হয়ে যায়? মেটাবলাইজ হয়ে যায়। এখন সেম পরিমাণ ইফেক্ট পাওয়ার জন্য তখন বারবিচুরেটের ডোজ বাড়াতে হয়। তাহলে বারবিচুরেটের ডোজ আমরা কেন বাড়াই? ডিপেন্ডেন্স কেন তৈরি হয়? ডিপেন্ডেন্স তৈরি হয় এই কারণে যে এই ড্রাগটা লিভারের P450 এনজাইমটাকে অ্যাক্টিভিটিটাকে বাড়ায় দেয়, ফলে সহজে বারবিচুরেট ড্রাগ মেটাবলাইজ হয়ে যায়। এখন আগের তুলনায় সহজে যেহেতু ড্রাগ মেটাবলাইজ হয়ে যাচ্ছে, তাহলে আগের এফেক্টটা পাওয়ার জন্য ডোজটাকে বাড়াতে হবে। তো ওয়ারফারিনকে যদি এরকম এনজাইম ইনডিউসারের সাথে যদি দেওয়া হয় তাহলে এনজাইমের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, তখন ওয়ারফারিন দ্রুত মেটাবলাইজ হয়ে যাবে, তখন ওয়ারফারিনের অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট ডিক্রিজ হয়ে যাবে। ওয়ারফারিনকে যদি কী দেওয়া হয়? অ্যাসপিরিনের সাথে যদি দেওয়া হয় তাহলে কী হবে? ইনক্রিজড রিস্ক অফ ব্লিডিং। সেম জিনিস, অ্যাসপিরিন কি একটা NSAID, যেটা আরেকটু আগে পড়লাম, প্লাজমা প্রোটিনের সাথে NSAID বাইন্ড হয়ে যাবে, তখন ওয়ারফারিন এখান থেকে ডিসপ্লেসড হয়ে যাবে। ওয়ারফারিন যখন ডিসপ্লেসড হয়ে যাবে প্লাজমা প্রোটিন থেকে বা অ্যালবুমিন থেকে, তখন সেটাকে বলবো অ্যাক্টিভ ওয়ারফারিন। আর অ্যাক্টিভ ওয়ারফারিন মানেই হচ্ছে সে ভিটামিন কে রিডাকটেজ এনজাইমকে কী করবে? ইনহিবিট করবে, তখন অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্টটা বেশি পাবো। অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট মানে কি? ব্লাডে কোয়াগুলেশন, যেহেতু অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট বেশি পাবো তার মানে ইনক্রিজ অফ ব্লিডিং। অ্যান্টিকোয়াগুলেশন মানে তো ব্লিডিং। হেপারিনের সাথে এবার আমাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে, হেপারিনের সাথে ওয়ারফারিনের পার্থক্য কোথায়? হেপারিন হচ্ছে দ্রুত তার অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট শুরু করে, কিন্তু ওয়ারফারিন দ্রুত শুরু করে না। কেন করে না? এবারে সেটা আমাদেরকে পড়তে হবে। দেখো, ব্লাডে যেসব ফ্যাক্টরগুলো অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি, অ্যাক্টিভ কোয়াগুলেশন ফ্যাক্টর, যেসব ফ্যাক্টরগুলো অ্যাক্টিভ হয়ে গেছে এগুলো সাধারণত ব্লাডে 10 আওয়ার্স থেকে 16 আওয়ার্স পর্যন্ত বাঁচে। এটাকে যদি ডেতে কনভার্ট করি তাহলে আসে কতক্ষণ? 3 থেকে 5 দিন। ম্যাডাম বলছিল এটা আসলে এটা ভুল দেওয়া হচ্ছে, ডেভিডসনে দেওয়া হচ্ছে 3 থেকে 5 দিন। তার মানে যেসব কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো অ্যাক্টিভ হয়ে গেছে তারা ব্লাডে কতদিন বাঁচবে? 3 থেকে 5 দিন। আর আমাদের ওয়ারফারিনের কাজ কি? অ্যাক্টিভ কোয়াগুলেশন ফ্যাক্টরগুলোকে ইনঅ্যাক্টিভ করবে? কখনোই না। সে হচ্ছে ইনঅ্যাক্টিভগুলোকে অ্যাক্টিভ হতে দিবে না। তার মানে যেগুলো ব্লাডে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে সেগুলোর পর তার কোনো কাজ নাই। তাহলে এই ফ্যাক্টরগুলো যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে তাহলে এরা কোয়াগুলেশন করতে পারবে। আর যারা এখনও ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, লিভার থেকে রিলিজ হয়েছে, তাদেরকে অ্যাক্টিভ হতে দিবে না। কিন্তু পূর্ববর্তীতে যেগুলো অ্যাক্টিভ হয়ে গেছে সেগুলো তো বেঁচে আছে কতদিন ধরে বেঁচে থাকে? 3 থেকে 5 দিন। তারা তো কোয়াগুলেশন করবেই। তাহলে এরা যেহেতু কোয়াগুলেশন করবে, থ্রোম্বাস ফর্মেশন করবে, তার মানে ওয়ারফারিন এদেরকে অ্যাক্টিভ কোয়াগুলেশন ফ্যাক্টরের উপর তার কোনো কাজ নাই, হাত নাই। এজন্য ওয়ারফারিনের অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট পেতে কতদিন লাগে? 3 থেকে 5 দিন সময় লাগে। মানে যেগুলো অ্যাক্টিভ হয়ে গেছে তাদের উপর যেহেতু ওয়ারফারিনের কোনো কাজ নাই, এই জন্য এরা থ্রোম্বাস ফর্মেশন করবে। পরবর্তীতে যেগুলা লিভার থেকে রিলিজ হবে এগুলো যখন 3 থেকে 5 দিন পর যখন কোয়াগুলেশন ব্লাড ক্লট করে যখন ডিস্ট্রয় হয়ে যাবে এসব অ্যাক্টিভ কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো, তখন পরবর্তীতে যখন নতুন ইনঅ্যাক্টিভ কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো যখন রিলিজ হবে লিভার থেকে, সেগুলোকে অ্যাক্টিভ হতে দিবে না। তখন হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট ইফেক্ট পাবে। এটাই আর কি লেখা গেছে। তাহলে এই যে 3 থেকে 5 দিন আমি ওয়ারফারিন ডোজ আজ থেকে শুরু করলাম, কিন্তু তার ইফেক্ট পাচ্ছে 3 থেকে 5 দিন। তাহলে এই 3 থেকে 5 দিনে কী করতে পারে? যেসব অ্যাক্টিভ কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো আছে সেগুলো কোয়াগুলেশন করতে পারে। তাহলে যেসব পেশেন্ট হাইপার কোয়াগুলেটিভ ব্লাডের কারণে তারা রিস্কে আছে, তাদেরকে তাহলে কী করতে হবে? তাদের ক্ষেত্রে পালমোনারি ইম্বোলিজম খুব সহজে হয়ে যেতে পারে। মানে এই অ্যাক্টিভ কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো থ্রোম্বাস ফর্মেশন করলো, তারপরে সেগুলা ইম্বোলিজম হয়ে পালমোনারিতে গেল, তখন ডিপ ভেনাস থ্রোম্বোসিস করতে পারে, ইম্বোলিজম করতে পারে। সেজন্য এই 3 থেকে 5 দিনের জন্য আরেকটা ড্রাগস ব্যবহার করতে হবে, হেপারিন ইউজ করতে হবে, ইন্টারভেনাসলি বা সাবকিউটেনিয়াসলি। তাহলে আমাদের এটা ভালো করে বুঝতে হবে। এটা বললাম কি কারণে? দেখো, আমি আবার শুরু থেকে বলতেছি।
ওয়ারফারিনের কাজ কি? ওয়ারফারিনের কাজ হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলোকে ইনঅ্যাক্টিভ অবস্থায় রাখা, কিন্তু যারা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে তাদের উপর ওয়ারফারিনের কোনো কাজ নাই। তাহলে ওয়ারফারিন ডোজ আজ থেকে শুরু করলাম আমি, কিন্তু এখন যেহেতু শুরু করলাম, এখন ব্লাডে আগে থেকে তৈরি হয় অ্যাক্টিভ কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো আছে। যেহেতু অ্যাক্টিভ কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো আছে, তারা তো ব্লাড ক্লট তো করবেই। তাহলে তারা ব্লাড ক্লট করবে কতদিন পর্যন্ত? যেহেতু তারা বাঁচে 3 থেকে 5 দিন পর্যন্ত, সেহেতু তারা ডিপ ভেনাস থ্রম্বোসিস হয়ে পালমোনারি এম্বোলিজম করতে পারে। বুঝা গেছে এবার? তো এটা যাতে না করতে পারে, এই জন্য এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে প্রথম তাহলে আমরা ট্রিটমেন্ট কি দেব? আপ টু 5 ডেজ পর্যন্ত ওয়ারফারিনের সাথে সাথে হেপারিনও দিব, কেননা ওয়ারফারিনের থেরাপিউটিক ইফেক্ট পেতে 3 থেকে 5 দিন লাগে। এই সময় থ্রম্বোসিস হয়ে এম্বোলিজম হতে পারে। সেই থ্রম্বোসিস হয়ে এম্বোলিজম যাতে না হয় সেজন্য হেপারিন দেবো। কেন হেপারিন দেবো? হেপারিনের থেরাপিউটিক ইফেক্ট আবার ইমিডিয়েটলি শুরু হয়, এই জন্য। তারপরে 5 দিন পর তখন শুধু ওয়ারফারিন দেবো। এবার আমাদের করতে হবে ইন্ডিকেশন কোন কোন ক্ষেত্রে দিব। এমআই দিব, মাইট্রাল স্টেনোসিসে দিব। কেন দিব? এবার দেখা যাক কেন দিব। আমি একটা যদি হার্টে যদি চিত্র আঁকি, এমআই মানে কি? ধরেন যে আপনার এখানে এটা হচ্ছে বাইকাসিড বা ট্রাইকাসিড ভালভ কোয়াড্রা টেন্ডেনের মাধ্যমে আমরা জানি প্যাপিলারি মাসেলের সাথে যুক্ত থাকে। এখন আপনার এই জায়গাটাতে এমআই হলো, মাইকোডাল ইনফ্রাকশন, টিস্যুগুলো ডিস্ট্রাকশন হয়ে গেল। তাহলে এই ভালভটাকে ঠিকমতো কাজ করবে না। ফলে ব্লাডটা এখানে পরে আসবে, আবার যখন ব্লাডটা এখান থেকে যখন অ্যাওর্টাতে যাবে তখন সে রিগার্সিটেট করবে, যেহেতু এই ভালভটা ঠিকমতো বন্ধ হচ্ছে না, কোয়াড্রা টেন্ডেনে নষ্ট হয়ে গেছে, ভালভটা ঠিকমতো কাজ করতেছে না। তখন ব্লাডটা যেহেতু রিগার্সিট করবে, তখন একটা টার্বুলেন্ট ব্লাড ফ্লো হবে। তার মানে কি পাবো আমরা? এক ধরনের টার্বুলেন্ট ব্লাড ফ্লো। আর যেখানে টার্বুলেন্ট ব্লাড ফ্লো পাবো, সেখানে আমাকে মনে রাখতে হবে এখানে করে থ্রম্বাস ফর্মেশন হবে। তো এই থ্রম্বাস যাতে ফর্মেশন না হতে পারে, এই জন্য ওয়ারফারিন দেওয়া যেতে পারে। মাইট্রাল স্টেনোসিস সেম জিনিস, মাইট্রাল বা বাইকাসিড ভালভটা স্টেনোসড হয়ে গেছে, মানে খুব সরু। তাহলে এখান থেকে ব্লাড আসবে খুব অল্প পরিমাণে। এরকম হতে হতে ধীরে ধীরে লেফট অ্যাট্রিয়ামটা বড় হয়ে যাবে, হাইপারট্রফি হবে, লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। তারপরে হবে লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশন। যখন ডাইলেটেশন হবে তখন লেফট অ্যাট্রিয়ালটা ঠিকমতো পাম্প করতে পারবে না, কন্ট্রাকশন হতে পারবে না। কন্ট্রাকশন হতে না পারলে সেখানে করে টার্বুলেন্ট ব্লাড ফ্লো হবে, টার্বুলেন্ট ব্লাড ফ্লো হলে থ্রম্বাস ফর্মেশন হবে। ডিপ ভেনাস থ্রম্বোসিস আমরা অলওয়েজ জানি, একটা যদি মানুষ যদি সুপাইন অবস্থায় যদি দীর্ঘদিন যদি বিছানায় পড়ে থাকে, তাহলে পায়ে পেরিফেরাল হার্ট আছে যেটা আমরা বলি, সেখান থেকে ভেনাস ড্রেনেজ হার্টে খুব ভালো মতো হবে না, ইফেক্টিভ হবে না। তখন সেখানে ব্লাডটা স্ট্যাগন্যান্ট অবস্থায় থাকবে, তখন সেক্ষেত্রে খুব সহজেই স্ট্যাগন্যান্ট অবস্থায় থাকলে ডিপ ভেনাস থ্রম্বোসিস সেখানে ব্লাড ক্লট হতে পারে। তারপরে পালমোনারি এম্বোলিজম তো করানো হয়েছে। যেসব পেশেন্টের ক্ষেত্রে টিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, মানে খুব অল্প পরিমাণে থ্রম্বাস ফর্মেশন হচ্ছে, খুব ছোট্ট একটা থ্রম্বাস ফর্মেশন হচ্ছে, ব্রেনের ব্লাড সাপ্লাই সেটাকে কী করে দিল? ব্লক করে দিল। তখন ব্রেনের ফাংশনটা নষ্ট হয়ে গেল কিছুক্ষণের জন্য, এই জন্য বলা হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। পরবর্তীতে দেখো কি হয়, আমাদের লাংস আছে, আমাদের লাংস কিন্তু খুব ছোট ছোট থ্রম্বাইগুলাকে ডিস্ট্রয় করে দিতে পারে। লাংসের যে ক্যাপিলারি আছে, এই ক্যাপিলারির বৈশিষ্ট্য হচ্ছে খুব ছোট ছোট থ্রম্বাইগুলাকে ধ্বংস করে দিতে পারে। তো এই যে কিছুক্ষণ ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হলে এখানে ব্লকের কারণে, আমরা তো জানি আর্টারি থেকে ভেনে যায়, ভেন থেকে আবার কোথায় আসবে? হার্টে আসবে, হার্ট থেকে আবার যাবে লাংসে। যখন সে লাংসে যাবে তখন সে মাইক্রোথ্রম্বাইটা কী হয়ে যাবে? ডিস্ট্রয় হয়ে যাবে। তখন মানুষটা আবার সচেতন হয়ে যাবে, ব্রেন ফাংশনটা ঠিক হয়ে যাবে। আর এখানে করে কি লেখা আছে? হিপ আর্থ্রোপ্লাস্টি আর ফ্র্যাকচার ফিমার অপারেশন। ফ্র্যাকচার ফিমার অপারেশন হলে বা হিপ জয়েন্ট যদি এগুলো যদি ফিমার যদি অপারেশন করে, তাহলে মানুষকে কি পা কি নড়াচড়া করতে দেয়? হাত তো নড়াচড়া করতে পারে, পাটা নড়াচড়া করতে পারে না। তার মানে পেশেন্টটা শুয়ে থাকে। পেশেন্টটা যখন শুয়ে থাকবে তখন তার লেগের মাসেল থেকে, কাফ মাসেল থেকে যেসব পেরিফেরাল হার্ট তৈরি করে, যেসব ভেনাস ড্রেনেজগুলো, সেগুলো কি ভালো মতো ড্রেন করতে পারবে হার্টে? পারবে না। তখন সেক্ষেত্রে ডিপ ভেনাস থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য লেখা আছে। তাহলে ইন্ডিকেশন কোন কোন ক্ষেত্রে দিব আমরা? এমআই, মাইট্রাল স্টেনোসিস কিসের কারণে দিব? টার্বুলেন্ট ব্লাড ফ্লো হবে। ডিপ ভেনাস থ্রম্বোসিসে দিব। তারপরে যদি কোনো কারণে হিপ সার্জারি করে, অথবা ফিমার যদি রিপ্লেসমেন্ট বা ফ্র্যাকচারের সার্জারি করে, এগুলোর ক্ষেত্রে পালমোনারি এম্বোলিজমে দিব টিআই।
এবার আমরা দেখব প্রবলেমস রিলেটেড টু দ্য ওয়ারফারিন। ওয়ারফারিন ইউজ করলে কী কী প্রবলেম হয়। ওয়ারফারিন হচ্ছে থেরাপিউটিক উইন্ডো হচ্ছে খুবই ছোট, থেরাপিউটিক ইন্ডেক্স মানে খুব অল্প ডোজ ইউজ করলে, খুব অল্প পরিমাণে যদি ইউজ করি, অল্প, আমরা জানি একটা ড্রাগের অল্প ডোজ দিলে তার অল্প ইফেক্ট পাওয়া যাবে, বেশি ডোজ দিলে তার বেশি ইফেক্ট পাওয়া যাবে, কিন্তু এই ওয়ারফারিন হচ্ছে এমন একটা ছেঁচড়া ড্রাগ, এই ড্রাগটার কারণে অল্প পরিমাণে দিলে তার কোনো থেরাপিউটিক ইফেক্টই পাবো না, একটা নির্দিষ্ট লেভেলে দিলে তার থেরাপিউটিক ইফেক্ট পাবো। আবার যদি বেশি ডোজে যদি দিই তাও আবার থেরাপিউটিক ইফেক্ট পাবো না। তাহলে থেরাপিউটিক ইফেক্ট পাওয়ার জন্য নির্দিষ্ট ডোজে দিতে হবে। এই যে নির্দিষ্ট ডোজটা দিতে হবে এটাকে বলতেছে থেরাপিউটিক ইন্ডেক্স, কিন্তু এই যে লেভেলটা, যে লিমিটটা, এই লিমিটটা হচ্ছে খুব ছোট। আরেকটাকে দেখলাম মেটাবলিজম এফেক্ট, অনেকগুলো ফ্যাক্টর দ্বারা এফেক্ট হয়। লুমিনাস ট্যাক্সের সাথে ইন্টারাকশন করে, অ্যান্টিকোয়াগুলেশন ইফেক্ট পেতে 3 থেকে 5 দিন লাগে, টেরাটোজেনিক ইফেক্ট হয়। আমরা কি পড়লাম আর একটু আগে বলেন তো, ওয়ারফারিন হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট, তার মানে ব্লাডের ভিসকোসিটিকে কমায় দেয়। ব্লাডের যখন ভিসকোসিটি যখন কমে যাবে তখন অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট হবে, আর একটু যদি ডোজ বেশি হয়ে যায় তখন বেশি অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্টের কারণে ব্লিডিং টেন্ডেন্সি হয়ে যাবে। কোনো একটা জায়গাতে, একটা টিস্যুতে, ধরে নিয়ে এটা একটা কিডনি, এটা যদি কিডনি হয় এখানে ব্লাড ফ্লো যাওয়ার কথা, কিন্তু ব্লিডিং হয়ে আগেই ব্লাড ভেসেল রাপচার হয়ে ব্লাড বের হয়ে গেল, তাহলে এখানে কি ব্লাড যাবে? যাবে না। তাহলে টিস্যু যখন ডেভেলপমেন্ট হবে, অর্গানোজেনেসিস হবে, তখন সেখানে ঠিকমতো ব্লাড না যাওয়ার কারণে কি হবে, বিশেষ করে স্কেলেটাল মাসেলে হাইপোপ্লাসিয়া হবে, মাসেলগুলো ভালো মতো ডেভেলপমেন্ট করবে না। হেমোরেজিক ইনফার্কশন হতে পারে ইনভেনাস থ্রম্বোসিস। এটা অবশ্যই অ্যাথেরোস্ক্লেরোসিস চ্যাপ্টারে আমি পড়াবো ডিটেলস। থ্রম্বোসিস, কোনো একটা যদি থ্রম্বাস যদি ফর্মেশন হয়, এই একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকের একটা কমপ্লিকেশন হচ্ছে এখানে করে আলসারেশন হতে পারে। মানে অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাকের যে সুপারফিশিয়াল লেয়ারটা আছে এটা খুবই পাতলা থাকে, এই পাতলা থাকার কারণে এটা খুব সহজে জোরে জোরে ব্লাড ফ্লো হওয়ার কারণে কী হয়ে যাবে, ব্লাডের ভিসকোসিটি কমে যাবে, তখন জোরে জোরে ব্লাড ফ্লো হবে, জোরে জোরে ব্লাড ফ্লো হওয়ার কারণে তখন এটা আলসারেশন হয়ে যায়, মানে থ্রম্বাসের একটা অংশ ফেটে গেল, ফেটে গিয়ে তখন কী হবে, এই জন্য এটাকে বলতেছে হেমোরেজিক ইনফার্কশন ইন ভেনাস থ্রম্বোসিস। এটা হয়ে গেলে তখন আরও ঝামেলা, এই জায়গাটা কেটে গেল, ধরো যে এটা ব্লাড ভেসেলের সাথে এই থ্রম্বাসটা লেগে আছে, তখন এখানে জোরে জোরে ব্লাড ফ্লো হওয়ার কারণে এই জায়গা থেকে ব্লাডের একটা জেট অফ ব্লাড এর ভিতরে প্রবেশ করলো, তখন এই জায়গাটা থেকে থ্রম্বাসের একটা অংশ আলাদা হয়ে গেল, এই আলাদা অংশটা তখন ইমবোলিজম হয়ে বডির বিভিন্ন জায়গাতে চলে যাবে। এটা কি এক ধরনের কমপ্লিকেশন।